অসংখ্য ধন্যবাদ সবাইকে ইফতার পরবর্তী সময়ে আমাদের আজকে লাইভ ক্লাসে জয়েন করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা মূলত আজকে কথা বলবো আমাদের যে প্রিলির মডেল টেস্ট অনুষ্ঠিত হয়েছে সেই মডেল টেস্টের আন্তর্জাতিক বিষয়বলী এবং ভূগোল এর উপরে কোশ্চেন সলভ। অর্থাৎ আমরা জানি প্রিলিতে আন্তর্জাতিক বিষয়বলী থেকে কোশ্চেন থেকে 20টা এবং ভূগোলে হচ্ছে 10টা। এই 30টা কোশ্চেন আমরা ব্যাখ্যা সহ সলভ করব। পাশাপাশি এই কোশ্চেনগুলো কোন টপিক থেকে আসছে সেটা নিয়েও আমরা আলোচনা করব এবং যে সকল টপিকগুলো এখান থেকে যে টপিকগুলো আসছে কোনগুলো আমাদের প্রিলির জন্য গুরুত্বপূর্ণ সেগুলোও হচ্ছে আমরা নিয়ে কথা বলবো। তো সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি সবাই আজকে ক্লাসটা একটু বেশি বেশি শেয়ার করেন যাতে করে অন্যান্য সবাই ক্লাসটা দেখতে পারে। এবং পাশাপাশি কে কোন জেলা থেকে হচ্ছে আজকের ভিডিওটা দেখতেছেন একটু প্লিজ কমেন্ট করবেন সবাই। খন্দকার জুবায়ের আলম সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, নমস্কার দিয়েছেন, নমস্কার। ওকে, সবাই একটু বেশি বেশি শেয়ার করেন যাতে করে আজকে ক্লাসটা আমরা সবাই হচ্ছে প্রাণবন্তভাবে দেখতে পারি বা অন্যান্য যারা আছে তারাও আমাদের এই ক্লাসটা শুনতে পায়, সেটা একটু সবাইকে সুযোগ করে দেন। স্পেশালি আমরা সামনের যে বিসিএস প্রিলি সেই প্রিলির আন্তর্জাতিক বিষয়বলী এবং জিওগ্রাফি এই দুইটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব এবং পাশাপাশি যারা অনলাইনে আছেন তারা কে কোন জেলা থেকে আজকের ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করবেন। আচ্ছা, অনেকে সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। শাহিদা আক্তার হচ্ছে গাজীপুর থেকে, জুয়েল বলছেন মিরপুর থেকে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। সবাই একটু ক্লাসটা বেশি বেশি শেয়ার করেন যাতে করে বাংলাদেশের সকল প্রান্ত থেকে আজকের ক্লাসটা দেখার সুযোগ পাই। আচ্ছা, ঢাকা থেকে, তারপর নারায়ণগঞ্জ থেকে, আলিয়া খান বলছেন ঢাকা থেকে, একজন কক্সবাজার থেকে। ওকে, অসংখ্য ধন্যবাদ। সবাই একটু বেশি বেশি শেয়ার করেন যাতে করে সবাই আজকের এই ক্লাসটা দেখার সুযোগ পায়। আপনারা সবাই একটু বেশি বেশি শেয়ার করলেই আমরা মূল পর্বে চলে যাব, অর্থাৎ আমাদের কোশ্চেনগুলো আমরা ব্যাখ্যা সহ সলভ করব। পাশাপাশি এই কোশ্চেনগুলো কোন কোন টপিক থেকে হচ্ছে সেটা নিয়েও আমরা বিস্তারিতভাবে এখানে আলোচনা করব। তো সবাই একটু বেশি বেশি শেয়ার করেন প্লিজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা লাইভে সংযুক্ত আছেন সবাই একটু আজকের ক্লাসটা বেশি বেশি শেয়ার করেন এবং লাইক কমেন্টস দিয়ে আমাদের সাথে যুক্ত থাকেন। আশা করি আমরা ভালো কিছু শিখব আজকে। তো আমাদের আন্তর্জাতিক বিষয়বলী খেয়াল করে দেখেন, প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে কোথায় নগর রাষ্ট্রের প্রচলন ছিল। খেয়াল করেন এই যে কোশ্চেনটা কোথায় নগর রাষ্ট্রের প্রচলন ছিল, এই কোশ্চেনটা মূলত আসছে বিশ্ব সভ্যতা একটা টপিক আছে। আপনাদের আন্তর্জাতিক বিষয়বলীর জন্য যতগুলো গুরুত্বপূর্ণ টপিক আছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বিশ্ব সভ্যতা। আপনারা দেখবেন যে প্রতিটা বিসিএসে আপনাদের এই বিশ্ব সভ্যতা থেকে মিনিমাম 1 মার্কের কোশ্চেন থাকবে, একাধিকও থাকতে পারে, কিন্তু মিনিমাম 1 মার্কের কোশ্চেন আপনারা পাবেন এই বিশ্ব সভ্যতা থেকে, আমি বলে দিচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ব সভ্যতা থেকেই প্রথম একটা কোশ্চেন আসছে যে কোথায় নগর রাষ্ট্রের প্রচলন ছিল। আমরা জানি নগর রাষ্ট্রের প্রচলন ছিল গ্রিক সভ্যতা, অর্থাৎ এই গ্রিক সভ্যতাটা গড়ে উঠছিল কোথায়? গ্রিসে। এবং এই গ্রিক সভ্যতার দুইটা নগর রাষ্ট্র ছিল, একটা হচ্ছে স্পার্টা আর একটা হচ্ছে এথেন্স। স্পার্টা ছিল সামরিক রাষ্ট্র আর এথেন্স ছিল গণতান্ত্রিক রাষ্ট্র। এই স্পার্টা এবং এথেন্স এই দুইটা নগর রাষ্ট্রের মাঝে চরম পরিমাণ দ্বন্দ্ব ছিল এবং এই দুইটা নগর রাষ্ট্রের মাঝে দীর্ঘ সময়ব্যাপী যুদ্ধ সংঘটিত হয়েছে, যে যুদ্ধকে বলা হয় পেলোপনেসিয়ান ওয়ার। এবং এই পেলোপনেসিয়ান ওয়ার এই যুদ্ধটাকে কেন্দ্র করেই একজন ইতিহাসবিদ একটা গ্রন্থ রচনা করছে, খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনাদের পরীক্ষার জন্য, সেটা হচ্ছে দ্য হিস্ট্রি অফ
পেলোপনেসিয়ান ওয়ার, যেটা লিখছে হচ্ছে একজন ঐতিহাসিক ব্যক্তি থুকিদাইডিস। আমরা সবাই নাম শুনছি যে আধুনিক ইতিহাসের জনক থুকিদাইডিস, তিনি মূলত এই গ্রন্থটা রচনা করছে, দ্য হিস্ট্রি অফ পেলোপনেসিয়ান ওয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই নগর রাষ্ট্রের প্রচলন মূলত ছিল কোথায়? গ্রিসে। পাশাপাশি এখানে একটা অপশন আছে মেসোপটেমিয়া, সেটা হচ্ছে সবচেয়ে প্রাচীন যে সভ্যতা, সেটাকে কি বলা হচ্ছে? মেসোপটেমিয়া সভ্যতা বলা হচ্ছে। তো আমাদের সাথে যারা সংযুক্ত আছেন, যে সকল ভাই এবং বোনেরা, প্লিজ সবাই একটু বেশি বেশি শেয়ার করেন, যাতে করে আজকের ক্লাসটা সবাই দেখার সুযোগ পায়। অনলাইনে যারা সংযুক্ত আছেন প্রত্যেকেই মিনিমাম 2টা করে একটু শেয়ার করেন, যাতে সবাই দেখার সুযোগ পায়। আচ্ছা, ওমর ফারুক লিখছেন মিসু স্যার ত্রিশাল থেকে। আপনাদেরকেও আমরা অনেক বেশি মিস করি, ত্রিশাল ব্রাঞ্চের যে সকল ছাত্রছাত্রী, স্পেশালি ওমর ফারুক খুবই কাছের একজন ছাত্র ছিলেন এবং খুবই মেধাবী একজন ছাত্র। ত্রিশাল ব্রাঞ্চের পরিচালক মেহেদি ভাই সংযুক্ত আছে, অসংখ্য ধন্যবাদ ভাই সংযুক্ত থাকার জন্য। তো আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখেন নেক্সট যে কোশ্চেন সেটা হচ্ছে রোমের জনপ্রিয় যে দার্শনিক মতবাদ। এই রোমের জনপ্রিয় যে দার্শনিক মতবাদ, খেয়াল করে দেখেন, এটাও আপনাদের হচ্ছে বিশ্ব সভ্যতার যে ক্লাস সেখান থেকে আসছে, এই টপিক থেকে আসছে। তো এই রোমের সবচেয়ে জনপ্রিয় যে দার্শনিক মতবাদ তার নাম হচ্ছে স্টোয়িকবাদ। স্টোয়িকবাদ এটা অনেকটা মিলে যায় বৈরাগ্যবাদের সাথে, অর্থাৎ ঈশ্বরের সাধনা কেন্দ্রিক যে জ্ঞান অর্জন সেটাকে এখানে প্রাধান্য দেওয়া হচ্ছে, যে ঈশ্বরের সবসময় বন্দনা এবং সেই কেন্দ্রিক যে জ্ঞান অর্জন সেটাকেই বলা হচ্ছে স্টোয়িকবাদ। আর এই স্টোয়িকবাদ যে দার্শনিক মতবাদ সেটা হচ্ছে কোথাকার? রোমের। এবং এই কোশ্চেনটা আসছে, দেখেন আপনাদের যে রোমান সভ্যতা আছে সেই রোমান সভ্যতা থেকেই মূলত এই কোশ্চেনটা আসছে। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে বিশ্ব সভ্যতা থেকে আজকে 2টা কোশ্চেন এখানে আসছে। এই জন্য বিশ্ব সভ্যতা খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদেরকে সবাইকে বলবো যে বিশ্ব সভ্যতাটা খুব ভালো করে পড়ে ফেলবেন, স্পেশালি কোনটা প্রাচীন সভ্যতা। তারপরে আমরা জানি যে মেসোপটেমিয়া সভ্যতা বা 4 ভাগে বিভক্ত, সুমেরীয়, অ্যাসিরীয়, ক্যালডীয়, এরকম যে 4টা ভাগ আছে, সেগুলো যে অবদান, যে 7 দিনে সপ্তাহ, 30 দিনে মাস, কাদের অবদান, তারপরে বর্ণমালা, কাদের অবদান, চাকা, কোন সভ্যতার অবদান, এই সকল টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। এগুলো খুব ভালোভাবে পড়ে ফেলবেন, এখান থেকে কিন্তু আপনারা 1 মার্কস কমন পাবেন। এরপরে হচ্ছে লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত? দেখেন লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত যদি আমরা বলি, খেয়াল করেন, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ভারত। ভারতের এ সাইডে হচ্ছে বঙ্গোপসাগর অবস্থিত, এ সাইডে হচ্ছে আরব সাগর অবস্থিত। এখানে দেখেন একটা দেশ আছে যার নাম হচ্ছে মালদ্বীপ, এখানে একটা দেশ আছে যার নাম হচ্ছে শ্রীলঙ্কা। খেয়াল করেন, এই ভারতের অন্তর্গত একটা দ্বীপ যার নাম হচ্ছে লাক্ষাদ্বীপ। এখানে লাক্ষাদ্বীপটা হচ্ছে মূলত এই জায়গায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত? আরব সাগরে অবস্থিত, কিন্তু মালিকানাকার ভারতে। খেয়াল করেন, তাহলে এখানে রাইট অ্যান্সার হচ্ছে লাক্ষাদ্বীপ কোন সাগরে? আরব সাগরে অবস্থিত। কিন্তু যদি কোশ্চেনটা আসতো যে লাক্ষাদ্বীপ কোন দেশের অন্তর্গত বা কোন দেশের মালিকানাধীন, তাহলে রাইট অ্যান্সার হতো কোনটা? ভারত। আর সাগর অবস্থান বললে কোনটা? আরব সাগর, কারণ দেখেন এখানে আরব সাগর অবস্থিত। ওকে, অনেকে রাইট অ্যান্সার দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আমি আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা সবাই একটু বেশি বেশি ক্লাসটা শেয়ার করেন। আমরা সব কিছু একদম ডিটেলস দেখবো আজকের এই ক্লাসটাতে, ঠিক আছে? তো খেয়াল করে দেখেন, এর আগের যে টপিকটা আমরা বললাম
যেটাকে আমরা বললাম যে হচ্ছে লাক্ষাদ্বীপ, এটা কোন টপিক থেকে আসছে? সেটা হচ্ছে বিভিন্ন দ্বীপের যে টপিক আছে, যে কোন দ্বীপ কোন সাগরে অবস্থিত, আমরা মূলত সেই টপিক থেকে দেখতে পাচ্ছি যে এটা আসছে। একই সাথে যদি আমরা বলি যে গুরুত্বপূর্ণ রাষ্ট্র থেকেও কোশ্চেনটা আসছে, সেটা হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, তারপর হচ্ছে চীন, তারপর হচ্ছে কোরিয়া, কিউবা এবং ভারত। এই সকল রাষ্ট্রগুলো আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা দেখতে পাচ্ছি এটা মূলত ভারত থেকে আসছে। পাশাপাশি দ্বীপের যে টপিক সেখান থেকেও আমরা কোশ্চেনটা পেয়ে যাচ্ছি। এরপরে 2023 সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন? দেখি আপনারা অনলাইনে যারা আছেন একটু কোশ্চেনটার অ্যান্সার দেন যে 2023 সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন। আচ্ছা, 2023 সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন? আমরা দেখতে পাচ্ছি যে মূলত রাইট অ্যান্সার হচ্ছে 11 জন ব্যক্তি। 2023 সালে 11 জন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন। রাইট অ্যান্সার হচ্ছে 11। ঠিক আছে, এরপরে আসেন পরবর্তী কোশ্চেন। প্রেসিডেন্ট সুকর্ণ অন্য যে নামে পরিচিত ছিলেন? দেখি আপনারা সবাই একটু অ্যান্সার দেন, ক খ গ ঘ, যে কোনটা রাইট অ্যান্সার দেখি। প্লিজ সবাই একটু আজকের ক্লাসটা শেয়ার দেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। ওকে, প্রেসিডেন্ট সুকর্ণ অন্য যে নামে পরিচিত? গোলাম মুস্তফা, শামীমা খাতুন। রাইট অ্যান্সার হচ্ছে সি। খেয়াল করে দেখেন, এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি, এই বি মানে হচ্ছে ব্যাংকর্ন। খেয়াল করেন, প্রেসিডেন্ট সুকর্ণ আমরা জানি ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতা আন্দোলনের নেতা বা ইন্দোনেশিয়ার জাতির জনক, যার নাম ছিল আহমদ সুকর্ণ। এই আহমদ সুকর্ণ তিনি ইন্দোনেশিয়াতে যে নামে পরিচিত সেটা হচ্ছে মূলত ব্যাংকর্ন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইন্দোনেশিয়ার জাতির জনক তার নাম হচ্ছে কি আহমদ সুকর্ণ, এবং তিনি ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন। আমরা জানি ইন্দোনেশিয়ার স্বাধীনতা অর্জন করে হচ্ছে নেদারল্যান্ডের নিকট থেকে। এই নেদারল্যান্ডের বিরুদ্ধে স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে যে ব্যক্তি অগ্রণী ভূমিকা পালন করে ইন্দোনেশিয়ার পক্ষে, তার নাম হচ্ছে আহমদ সুকর্ণ। সেই আহমদ সুকর্ণ ইন্দোনেশিয়াতে ব্যাংকর্ন নামে মূলত পরিচিত। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে বি, অর্থাৎ ব্যাংকর্ন। ওকে, সবাই একটু বেশি বেশি শেয়ার করেন এবং একই সাথে হচ্ছে লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকেন। পরবর্তী কোশ্চেন, আমেরিকার কোন প্রেসিডেন্টের সময় ভিয়েতনাম যুদ্ধ সমাপ্ত হয়? আমেরিকার কোন প্রেসিডেন্টের সময় ভিয়েতনাম যুদ্ধ সমাপ্ত হয়? সবাই একটু অ্যান্সার দেন দেখি। আমেরিকার কোন প্রেসিডেন্টের সময় ভিয়েতনাম যুদ্ধ সমাপ্ত হয়? আমেরিকার কোন প্রেসিডেন্টের সময় ভিয়েতনাম যুদ্ধ সমাপ্ত হয়? জুবার ভাই একটু কমেন্ট পড়া যাচ্ছে না, প্লিজ একটু। আচ্ছা, অনেকেই রাইট অ্যান্সার দিয়েছেন, সেটা হচ্ছে জিমি কার্টার। খেয়াল করেন, আমরা জানি ভিয়েতনাম যুদ্ধ সংগঠিত হয় 1955 থেকে 75 সাল পর্যন্ত। আমরা জানি যে ভিয়েতনাম যুদ্ধ সংগঠিত হয় 1975 থেকে
1955 থেকে 1975 সাল পর্যন্ত। খেয়াল করেন, এটা মনে করেন ভিয়েতনাম। এই স্নায়ু যুদ্ধ অর্থাৎ 1945 সাল পরবর্তী সময়ে যখন স্নায়ু যুদ্ধ সংগঠিত হচ্ছে, একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন, এই স্নায়ু যুদ্ধকে কেন্দ্র করে আমরা দেখলাম ভিয়েতনাম দুই ভাগে বিভক্ত হচ্ছে। এটাকে বলা হচ্ছে উত্তর ভিয়েতনাম, এটা হচ্ছে দক্ষিণ ভিয়েতনাম। এই ভিয়েতনাম দুই ভাগে বিভক্ত হয় 17 ডিগ্রি উত্তর অক্ষরেখা বরাবর। তাহলে 17 ডিগ্রি উত্তর অক্ষরেখা বরাবর কোন দুইটা দেশ বিভক্ত হচ্ছে? উত্তর ভিয়েতনাম আর দক্ষিণ ভিয়েতনাম। এই উত্তর ভিয়েতনাম এবং দক্ষিণ ভিয়েতনামের মাঝে গৃহযুদ্ধ সংগঠিত হয় 1955 থেকে 1975 সাল পর্যন্ত, এবং সেখানে উত্তর ভিয়েতনামের পক্ষে সহযোগিতা করে সোভিয়েত ইউনিয়ন, চীন, আর এদিকে হচ্ছে ইউএসএ। মূলত ইউএস এর উস্কানি বা সহযোগিতায় এই গৃহযুদ্ধ সংগঠিত হয় দীর্ঘমেয়াদী, এবং সেই গৃহযুদ্ধ সমাপ্ত হচ্ছে কত সালে? 1975 সালে। তাহলে আমরা দেখতে পাবো যে 1975 সালে কোন প্রেসিডেন্ট ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের? 1975 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট ছিল? খেয়াল করেন, 1975 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কে ছিল? একটু প্লিজ কমেন্ট করবেন। রাইট, একজন রাইট আনসার দিচ্ছেন, সেটা হচ্ছে জেরাল্ড ফোর্ড। খেয়াল করেন, রাইট আনসার হচ্ছে কোনোটি নয়, কারণ হচ্ছে এই সময় প্রেসিডেন্ট ছিল হচ্ছে জেরাল্ড ফোর্ড। এই জেরাল্ড ফোর্ড হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের 38তম প্রেসিডেন্ট। তিনি মূলত ক্ষমতায় ছিলেন, খেয়াল করে দেখেন, রিচার্ড নিক্সন যখন ওয়াটারগেট কেলেঙ্কারিতে অভিযুক্ত হয়ে পদত্যাগ করেন 1974 সালে, সেই 74 সালে ক্ষমতায় আসলো হচ্ছে জেরাল্ড ফোর্ড, আর তিনি ক্ষমতায় ছিলেন 77 পর্যন্ত। তাহলে 1974 থেকে 77 পর্যন্ত ক্ষমতায় ছিলেন কে? জেরাল্ড ফোর্ড। আর 1975 সালে ভিয়েতনাম যুদ্ধ সমাপ্ত হচ্ছে, তাহলে ক্ষমতায় কে ছিল? জেরাল্ড ফোর্ড। আর এই জেরাল্ড ফোর্ড ক্ষমতাচ্যুত হওয়ার পরে, মানে কি বলে, জেরাল্ড ফোর্ডের ক্ষমতা শেষ হওয়ার পরে 78-এ ক্ষমতায় আসলো কোন ব্যক্তি? জিমি কার্টার। এবং দেখেন 78-এ একটা চুক্তি হয়েছে মিশর এবং ইসরায়েলের মাঝে। সেই চুক্তির নাম কি ছিল? ক্যাম্প ডেভিড চুক্তি। সেই সময় হচ্ছে ক্ষমতায় ছিল কে? এই যে জিমি কার্টার। আর এই যে জেরাল্ড ফোর্ডের কথা বললাম, সেই জেরাল্ড ফোর্ডের আগে ক্ষমতায় ছিল হচ্ছে লন্ডন বি জনসন। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকার কোন প্রেসিডেন্টের সময় ভিয়েতনাম যুদ্ধ সমাপ্ত হয়? সেটা হচ্ছে জেরাল্ড ফোর্ড। যেহেতু অ্যান্সারে জেরাল্ড ফোর্ড নাই, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কোনোটি নয়। আমরা তাহলে দেখতে পাচ্ছি যে আজকের এই যে টপিকটা, আমেরিকার কোন প্রেসিডেন্টের সময় ভিয়েতনাম যুদ্ধ সংগঠিত হচ্ছে, এটা মূলত কোশ্চেনটা আসছে গুরুত্বপূর্ণ দেশ একটা টপিক আছে। দেখেন, সেই গুরুত্বপূর্ণ দেশের যে টপিক, সেখানে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র, চীন খুব ভালো করে আপনাদেরকে পড়াইছি, তারপরে কোরিয়া পড়াইছি, কিউবা পড়াইছি, মূলত সেই টপিক থেকে কোশ্চেনটা হচ্ছে। তাহলে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ দেশ যে টপিক আছে, সেই টপিক থেকে কোশ্চেনটা হচ্ছে। এরপরে আসেন, পৃথিবীর কোন অঞ্চল বলকান অঞ্চল নামে পরিচিত? পৃথিবীর কোন অঞ্চল বলকান অঞ্চল নামে পরিচিত? সবাই একটু অ্যান্সার দেন তো, পৃথিবীর কোন অঞ্চল বলকান অঞ্চল নামে পরিচিত? পৃথিবীর কোন অঞ্চল বলকান অঞ্চল নামে পরিচিত? দেখেন, বলকান অঞ্চল বলতে মূলত বোঝানো হচ্ছে গ্রিস, মন্টিনিগ্রো, কসোভো, তারপরে হচ্ছে আলবেনিয়া, ক্রোয়েশিয়া, এই ধরনের যে রাষ্ট্রগুলো, সেগুলো হচ্ছে বলকান রাষ্ট্র। মূলত বলকান এটা তুর্কি শব্দ। এই বলকান শব্দের অর্থ হচ্ছে এক সারি পর্বত। এক সারি পর্বত। মূলত
এই বলকান পর্বতের পাদদেশে যে সকল রাষ্ট্রগুলো অবস্থিত সেটাকে বলা হচ্ছে বলকান রাষ্ট্র বা বলকান অঞ্চল। আর এটা মূলত মনে করেন এটা হচ্ছে ইউরোপের মানচিত্র, এই ইউরোপের মানচিত্রের এই দিকের যে রাষ্ট্রগুলো সেগুলো হচ্ছে মূলত কি বলকান রাষ্ট্র, অর্থাৎ বলকান পর্বত হচ্ছে এই অঞ্চলে অবস্থিত। তাহলে আমরা দেখেন এটা হচ্ছে ইউরোপের মানচিত্র, তো এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম, এটা হচ্ছে পূর্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কোন কর্নারে, দক্ষিণ পূর্ব ইউরোপ, অর্থাৎ ইউরোপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। তাহলে দেখেন রাইট অ্যান্সার হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপ। তাহলে আমরা রাইট অ্যান্সার পেয়ে গেলাম কোনটা, খ, অর্থাৎ দক্ষিণ পূর্ব ইউরোপ। অনেকেই রাইট অ্যান্সার দিছেন, অসংখ্য ধন্যবাদ। তানজিনা, তারপর হচ্ছে শামিমা খাতুন, রিয়াদ, অসংখ্য ধন্যবাদ। তাহলে খেয়াল করেন যে বলকান অঞ্চল এটা কোন টপিক থেকে আসছে। আমরা আপনাদেরকে একটা টপিক পড়াইছিলাম যে টপিকের নাম ছিল হচ্ছে অঞ্চল পরিচিতি। মূলত বলকান এটা হচ্ছে অঞ্চল পরিচিতি যে টপিক, সেখান থেকেই কোশ্চেনটা হচ্ছে। ওকে, দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি স্বাক্ষর করে, দেখি একটু অ্যান্সার দেন। অনলাইনে যারা সংযুক্ত আছেন প্লিজ আমি বলবো সবাইকে আজকের ক্লাসটা দেখার একটু সুযোগ করে দেন, যাতে করে আমরা সবাই আজকের ক্লাসটা দেখতে পারি। সবাই একটু বেশি বেশি শেয়ার করেন এবং কমেন্ট করেন। তো খেয়াল করে দেখেন এখানে কোশ্চেন হচ্ছে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলো কবে সাপটা চুক্তি স্বাক্ষর করে। দেখেন এই যে টপিক এটা মূলত হচ্ছে আঞ্চলিক সংস্থা থেকে আসছে। দেখেন আপনাদেরকে একটা টপিক পড়ানো হয়েছে আঞ্চলিক সংস্থা, সেই আঞ্চলিক সংস্থা থেকে আসছে। মূলত আঞ্চলিক সংস্থা একটা গুরুত্বপূর্ণ, দক্ষিণ এশিয়ার জন্য যে আঞ্চলিক সংস্থা সেটা হচ্ছে সার্ক। সেই সার্কের অধীনে 1993 সালে একটা চুক্তি সংগঠিত হয়, যে চুক্তির নাম কি, সাফটা চুক্তি, অর্থাৎ সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। সার্ক প্রিফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট এই চুক্তিটা হচ্ছে সার্কের অধীনে 1993 সালে, এবং চুক্তিটা কার্যকর হয় 2 বছর পরে 1995 সালে। একই সাথে সার্কের অধীনে আরো একটা চুক্তি স্বাক্ষরিত হয়, সেই চুক্তির নাম ছিল হচ্ছে সাফটা, অর্থাৎ সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। খেয়াল করেন সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া, মূলত এই চুক্তিটা স্বাক্ষর হচ্ছে 2004 সালে আর কার্যকর হচ্ছে 2006 সালে। তাহলে যদি সাপটা, খেয়াল করে দেখেন এটা পি, সাপটা বলে তাহলে স্বাক্ষর হচ্ছে 1993, কার্যকর 1995। যদি সাফটা বলে তাহলে 2004 স্বাক্ষর, 2006 কার্যকর। এবং আমরা জানি দক্ষিণ এশিয়ার যে আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা সার্ক এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় এসে থাকে। এবং এই সার্কের অধীনে সার্ক সদস্যভুক্ত যে রাষ্ট্রগুলো তাদের উচ্চ শিক্ষার জন্য সার্ক একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছে, যেটাকে বলা হচ্ছে সার্ক বিশ্ববিদ্যালয়। তো আপনারা দেখি সবাই একটু কমেন্ট করেন তো, এই যে সার্ক বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় এবং কোথায়, কত সালে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়, দেখি অনলাইনে যারা আছেন একটু প্লিজ কমেন্ট করেন। যারা আজকের ক্লাসটা করতেছেন তাদের কাছে অনুরোধ যে সবাই একটু বেশি বেশি শেয়ার করেন, যাতে করে অন্যরা দেখার সুযোগ পায়। জান্নাতুল ফেরদাউস, রুবেল মিয়া, তারা অ্যান্সার করছেন হচ্ছে ভারতে। একজন লিখছেন টোকিও জাপান। টোকিও জাপান এখানে হচ্ছে জাতিসংঘ বিশ্ববিদ্যালয়, সার্ক বিশ্ববিদ্যালয় না, জাতিসংঘ বিশ্ববিদ্যালয় হচ্ছে টোকিও জাপান, যেটা 1973 সালে প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, এরপরে খেয়াল করেন তাহলে আমরা দেখতে পাচ্ছি সার্ক বিশ্ববিদ্যালয় মূলত প্রতিষ্ঠিত হচ্ছে ভারতের নয়া দিল্লিতে 2007 সালে। ঠিক আছে, ওকে।
এরপরে পরবর্তী কোশ্চেন হচ্ছে শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক ও ইরানের মাঝে স্বাক্ষরিত চুক্তির নাম। খেয়াল করেন, কোশ্চেন হচ্ছে শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক এবং ইরানের মাঝে স্বাক্ষরিত চুক্তির নাম। সবাই দেখে একটু কমেন্ট করেন যে কোনটা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, প্রায় সবাই হচ্ছে রাইট অ্যান্সার দিচ্ছেন। সেটা হচ্ছে আলজিয়ার্স চুক্তি। খেয়াল করেন 1975 সালে ইরাক এবং ইরানের মাঝে শাতিল আরবকে কেন্দ্র করে একটা চুক্তি স্বাক্ষর হয়, যে চুক্তির নাম ছিল হচ্ছে আলজিয়ার্স চুক্তি। অর্থাৎ শাতিল আরবকে কেন্দ্র করে কোন ধরনের নীতিমালা হবে, কার অধীনে থাকবে, এখান থেকে কে ট্যাক্স পাবে, এই সকল নীতিমালাকে কেন্দ্র করে ইরাক এবং ইরানের মাঝে শাতিল আরব নিয়ে যে চুক্তি হয় তার নাম হচ্ছে আলজিয়ার্স চুক্তি। এই চুক্তি স্বাক্ষরের 5 বছর পরেই অর্থাৎ 1980 সালে আমরা দেখলাম শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক এবং ইরান যুদ্ধে জড়িয়ে পড়ে। আর সেই যুদ্ধ 1980 থেকে 88 সাল পর্যন্ত চলমান ছিল এবং আমরা দেখলাম 1988 সালেও আলজিয়ার্স চুক্তির মাধ্যমে ইরাক এবং ইরানের মাঝে এই যুদ্ধের মীমাংসা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আলজিয়ার্স চুক্তিকে কেন্দ্র করেই মূলত যে শাতিল আরবকে কেন্দ্র করে ইরাক এবং ইরানের মাঝে যে চুক্তি স্বাক্ষর হচ্ছে সেটা হচ্ছে আলজিয়ার্স চুক্তি, যেটা প্রথম স্বাক্ষর হয়েছে 1975 সালে, আবার কত সালে হচ্ছে 1988 সালে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। নিচের কোন সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালিয়ান ও জার্মান বাহিনী ব্রিটিশ অধিভুক্ত উত্তর আফ্রিকা আক্রমণ করে? অর্থাৎ উত্তর আফ্রিকা বলতে এখানে মিশর, লিবিয়া, আলজেরিয়া এই সকল অঞ্চলে মূলত আক্রমণ করছিল, আমরা জানি 1940 সালের মার্চ মাসের দিকে। তাহলে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি রাইট অ্যান্সার হচ্ছে কত, 1940। এরপরে হচ্ছে পৃথিবীর প্রথম জাতীয় সম্প্রচার মাধ্যম কোনটি? পরবর্তী কোশ্চেন, পৃথিবীর প্রথম জাতীয় সম্প্রচার মাধ্যম কোনটি? এখানে যদিও হচ্ছে রাইট অ্যান্সার দিয়ে দেওয়া আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে রাইট অ্যান্সার কোনটা, বিবিসি, অর্থাৎ ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন যেটা, ঠিক আছে। তো এটা হচ্ছে বিবিসি মূলত কার, যুক্তরাজ্যের, ঠিক আছে। তো এখন যেহেতু এখানে অ্যান্সার দেওয়া আছে আমরা একটু এই প্রাসঙ্গিক ওয়েতে অন্য কোশ্চেনের দিকে যাই। সেটা হচ্ছে সিএনএন, বলেন সিএনএন কোন দেশের সংবাদ সংস্থা? সিএনএন কেবল নিউজ নেটওয়ার্ক, সিএনএন কেবল নিউজ নেটওয়ার্ক কোন দেশের? দেখি যারা সংযুক্ত আছেন প্লিজ কমেন্ট করেন দেখি যে সিএনএন কোন দেশের সংবাদ সংস্থা। অনেকেই রাইট অ্যান্সার দিচ্ছেন যে হচ্ছে ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র, কিন্তু একজন বলছেন হচ্ছে রাশিয়া। রাশিয়া হবে না, এটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থার নাম হচ্ছে সিএনএন এবং হচ্ছে রয়টার্স, আর আল জাজিরা হচ্ছে কাতার। আর বিবিসি হচ্ছে যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম। কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে? কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে? যদিও এখানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে, কথা হচ্ছে এখানে উত্তর তো দেওয়াই আছে কোনটিই নয়। এখন কথা হচ্ছে কোনটিই নয়, তাহলে এখানে কোন চুক্তি হবে? খেয়াল করেন
কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধ হওয়ার কথা বলা হয়েছে? এখানে কোনোটিই নয়, অর্থাৎ সিবিটি হবে না, এনপিটি হবে না, এসটিবিটি হবে না। তাহলে কোন চুক্তি হবে সেটা বলেন দেখি। অসংখ্য ধন্যবাদ, অধিকাংশই হচ্ছে রাইট অ্যান্সার দিচ্ছেন, সেটা হচ্ছে সিটিবিটি। অর্থাৎ সিটিবিটি এর ফুল মিনিং হচ্ছে কম্প্রিহেনসিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি। খেয়াল করেন, টেস্ট ব্যান মানে হচ্ছে পরীক্ষা নিষিদ্ধ, বলেই দিচ্ছে পরীক্ষা কি করতে হবে, নিষিদ্ধ করতে হবে। পারমাণবিক অস্ত্রের পরীক্ষা নিষিদ্ধকরণের জন্য যে চুক্তি হয়েছে তার নাম হচ্ছে সিটিবিটি, যে চুক্তিটা হয়েছে 1996 সালে, এবং বাংলাদেশ সরকার এটা অনুমোদন করছে মূলত 2000 সালে। আর এনপিটি মানে হচ্ছে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি, তার মানে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। এই চুক্তিতে বলা হচ্ছে যে আর কোনো রাষ্ট্রের কাছেই পারমাণবিক অস্ত্রের বিস্তার ঘটতে পারবে না। যারা ইতিমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলছেন শুধুমাত্র তাদের কাছেই থাকবে, নতুন করে কোনো রাষ্ট্র আর তৈরি করতে পারবে না। সেই সংক্রান্ত বিষয় নিয়ে যে চুক্তিটা স্বাক্ষরিত হয় তার নাম হচ্ছে এনপিটি চুক্তি, নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। আর সিটিবিটিতে বলতেছে পরীক্ষা কি করা হচ্ছে, নিষিদ্ধ করা হচ্ছে পারমাণবিক অস্ত্রের, যেটা স্বাক্ষর হচ্ছে কত সালে, 1996 সালে। অসংখ্য ধন্যবাদ সবাইকে রাইট অ্যান্সার দেওয়ার জন্য। আমাদের পরবর্তী কোশ্চেন, ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে কোন প্রণালী? দেখি সবাই অ্যান্সার দেন। ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে কোন প্রণালী? কেউ বলছেন ডোভার প্রণালী, আবার কেউ বলছেন হচ্ছে জিব্রাল্টার প্রণালী। অধিকাংশ রাইট অ্যান্সার দিয়েছেন। এখানে রাইট অ্যান্সার হচ্ছে কোনটা, ডোভার প্রণালী। খেয়াল করেন, এই যে ডোভার প্রণালী, এটা মূলত এখানে হচ্ছে উত্তর সাগর, আর এখানে হচ্ছে ইংলিশ চ্যানেল, এখানে হচ্ছে ব্রিটেন, এখানে হচ্ছে ফ্রান্স। আর এই যে প্রণালী, সেই প্রণালীটাকে বলা হচ্ছে ডোভার প্রণালী। প্রণালী ন্যাচারালি দুইটা ভূখণ্ডকে পৃথক করবে, অর্থাৎ দুইটা ভূমি বা দুইটা দেশকে কি করবে, পৃথক করবে, আর দুইটা সাগরকে কি করবে, সংযুক্ত করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে ডোভার প্রণালী সেটা সংযুক্ত করছে ইংলিশ চ্যানেল আর কি উত্তর সাগরকে, আর পৃথক করছে যুক্তরাজ্য এবং কোন দেশকে, ফ্রান্সকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ রাইট অ্যান্সার দেওয়ার জন্য। আমাদের পরবর্তী কোশ্চেন, ক্রমহ্রাসমান হারে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? আলামিন হুসাইন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম, আশা করি ভালো আছেন। দেখেন এখানে ওজোন স্তর ক্ষয়কারী উপাদান বিলীনের বিষয়টি কোন চুক্তিতে বলা হয়েছে? কারিমা লিখছেন হচ্ছে এ, অর্থাৎ মন্ট্রিল প্রোটোকল। শ্রাবন্তী লিখছেন যে মন্ট্রিল প্রোটোকল। মোহাম্মদ রোমান লিখছেন মন্ট্রিল প্রোটোকল। রুবেল শিকদার ক, অর্থাৎ মন্ট্রিল প্রোটোকল। সবাই দেখি রাইট অ্যান্সার দিচ্ছেন, অর্থাৎ হচ্ছে কোনটা, মন্ট্রিল প্রোটোকল। এই মন্ট্রিল প্রোটোকলের বিষয়বস্তু ছিল হচ্ছে ওজোন স্তরে কি দিতে হবে, সুরক্ষা প্রদান করতে হবে। এই ওজোন স্তরের সুরক্ষা প্রদানের উদ্দেশ্যে 1987 সালের 16 সেপ্টেম্বর কানাডার মন্ট্রিল শহরে একটা প্রোটোকল স্বাক্ষরিত হয়, যে প্রোটোকলের নাম ছিল হচ্ছে মন্ট্রিল প্রোটোকল। এটা স্বাক্ষরিত হচ্ছে 1987 সালের 16 সেপ্টেম্বর।
এই জন্য এই দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা প্রতি বছর 16ই সেপ্টেম্বর ওজোন স্তর রক্ষা দিবস হিসেবে কি করে থাকি, পালন করে থাকি। যে এই প্রোটোকলটা আবার কার্যকর হচ্ছে আমরা জানি 1989 সালে, অর্থাৎ 2 বছর পরে কি হচ্ছে, কার্যকর হচ্ছে। আর মন্ট্রিল প্রোটোকলের উদ্দেশ্য ছিল হচ্ছে ওজোন স্তরের সুরক্ষা প্রদান। খেয়াল করেন একটা বিষয় আপনাদেরকে দেখায় দেই, সেটা হচ্ছে এটা হচ্ছে পৃথিবী। এই পৃথিবীর উপরে হচ্ছে বায়ুমণ্ডলের কিছু স্তর আছে। প্রথম স্তর হচ্ছে ট্রোপোমণ্ডল, তারপরে হচ্ছে স্ট্রাটোমণ্ডল। এই স্ট্রাটোমণ্ডলে একটা স্তর অবস্থিত যার নাম হচ্ছে ওজোন স্তর, যার নাম হচ্ছে ওজোন স্তর। সূর্যের থেকে আমরা প্রচুর পরিমাণ তাপ পাই, পৃথিবীতে প্রচুর পরিমাণ তাপ আসে। এখন এই সূর্যের কিছু কিছু ক্ষতিকর রশ্মি আছে, এই ক্ষতিকর রশ্মিগুলো পৃথিবীতে আসতে বাধা দেয় এই ওজোন স্তর। কারণ এই ক্ষতিকর রশ্মিগুলা যদি পৃথিবীতে আসে তাহলে আমাদের চর্ম ক্যান্সার সহ বিভিন্ন ধরনের রোগ জীবাণু তৈরি হতে পারে, আর সেটা পৃথিবীতে আসতে বাধা দিচ্ছে কোন স্তর, ওজোন স্তর। কিন্তু আমরা পৃথিবীতে প্রচুর পরিমাণ সিএফসি গ্যাস নিঃসরণ করতেছি, ক্লোরোফ্লোরোকার্বন। এই সিএফসি গ্যাস নিঃসরণের ফলে ওজোন স্তর ছিদ্র হচ্ছে, ধীরে ধীরে ফাটল দেখা দিচ্ছে। ফলে খুব সহজে এই সূর্যের ক্ষতিকর রশ্মিগুলো পৃথিবীতে প্রবেশ করতেছে, আর আমাদের বিভিন্ন ধরনের রোগ জীবাণু তৈরি হচ্ছে। এই জন্য জাতিসংঘের উদ্যোগে এই ওজোন স্তর সুরক্ষার উদ্দেশ্যে 1987 সালের 16ই সেপ্টেম্বর কানাডার মন্ট্রিল শহরে যে প্রোটোকলটা স্বাক্ষরিত হচ্ছে তার নাম হচ্ছে মন্ট্রিল প্রোটোকল, যেটা কার্যকর হচ্ছে 1989 সালে। আর কার্টাগেনা প্রোটোকল এটা হচ্ছে জাতিসংঘের অধীনে জৈব নিরাপত্তা বিষয়ক একটা চুক্তি, জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি, যেটা স্বাক্ষর হচ্ছে 2000 সালে আর কার্যকর হচ্ছে 2003 সালে। পরবর্তী কোশ্চেন, কোন দেশের রাষ্ট্রপতির নাম অনুসারে ম্যাক্সাস পুরস্কার নামকরণ করা হয়? আমাদের সাথে সংযুক্ত আছে জিওগ্রাফির অত্যন্ত জনপ্রিয় শিক্ষক রবিউল স্যার। রবিউল স্যারকে সাথে থাকার জন্য এবং শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী কোশ্চেন হচ্ছে, কোন দেশের রাষ্ট্রপতির নাম অনুসারে ম্যাক্সাস পুরস্কার নামকরণ করা হয়? দেখি সবাই অ্যান্সার দেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই রাইট অ্যান্সার দিয়েছেন। সেটা হচ্ছে কোনটা? ফিলিপাইন। অর্থাৎ ফিলিপাইনের একজন হচ্ছে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট ছিল যার নাম হচ্ছে রামন ম্যাক্সাস। এই রামন ম্যাক্সাস এর নাম অনুসারে 1957 সাল থেকে মূলত এই ম্যাক্সাস পুরস্কার দেওয়া হচ্ছে। এবং এই ম্যাক্সাস পুরস্কার মূলত দেওয়া হচ্ছে এশিয়া অঞ্চলে যারা দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে বা একই সাথে সামাজিক উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবে, সে সকল ব্যক্তিকেই মূলত হচ্ছে এই ম্যাক্সাস পুরস্কার দেওয়া হয়। আর এই ম্যাক্সাস পুরস্কারকে বলা হয় এশিয়ান নোবেল। তাহলে এশিয়ান নোবেল পুরস্কার বলা হয় কোন পুরস্কারকে? ম্যাক্সাস পুরস্কারকে, ঠিক আছে। আর এটা মূলত ফিলিপাইনের একজন রাষ্ট্রপতি ছিল রামন ম্যাক্সাস, তার নাম অনুসারে এটা নামকরণ করা হচ্ছে। আর এই পুরস্কারটা প্রদান করা শুরু হয় 1957 সাল থেকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। কোন দেশে হাউস অফ কমন্স পার্লামেন্টের নিম্নকক্ষ? অর্থাৎ কোন দেশের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হচ্ছে হাউস অফ কমন্স? দেখি সবাই অ্যান্সার করেন। যারা অনলাইনে সংযুক্ত আছেন আমি আবারও আপনাদেরকে অনুরোধ করব সবাই একটু বেশি বেশি শেয়ার করেন যাতে করে সবাই ক্লাসটা দেখার সুযোগ পায়। খেয়াল করে দেখেন কোন দেশের পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হচ্ছে হাউস অফ কমন্স। আমরা জানি, খেয়াল করে দেখেন যুক্তরাজ্য এর আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট, যুক্তরাজ্যের আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট। আর এই পার্লামেন্ট হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট,
উচ্চ কক্ষের নাম হচ্ছে হাউস অফ লর্ডস, হাউস অফ লর্ডস, আর নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ কমন্স। তাহলে এখানে আমরা রাইট অ্যান্সার কোনটা পাচ্ছি? যুক্তরাজ্য। অর্থাৎ যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চ কক্ষের নাম হচ্ছে হাউস অফ লর্ডস, নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ কমন্স। আর এখানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র, এদেরও আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হচ্ছে বা পার্লামেন্টের নাম হচ্ছে কংগ্রেস, এটাও দ্বিকক্ষ বিশিষ্ট। উচ্চ কক্ষের নাম হচ্ছে সিনেট, আর নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধি সভা। অস্ট্রেলিয়ার আইনসভার নাম হচ্ছে পার্লামেন্ট, নিউজিল্যান্ডের আইনসভার নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। এগুলো সবই হচ্ছে এক কক্ষ বিশিষ্ট। আর দ্বিকক্ষ বিশিষ্ট আমরা পেলাম হচ্ছে কোনটা? যুক্তরাজ্য। আর এখানে কে? যুক্তরাষ্ট্র। যুক্তরাজ্যের উচ্চ কক্ষের নাম হচ্ছে হাউস অফ লর্ডস, নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ কমন্স। মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নাম হচ্ছে, আমরা বললাম কংগ্রেস, উচ্চ কক্ষ হচ্ছে সিনেট, নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। পরবর্তী কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উইডো উইলসনের 14 দফার ঘোষণার কত নম্বর দফায় জাতিপুঞ্জ সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে? দেখি আপনারা বলেন, অ্যান্সার দেন, কত নম্বর দফায়? অধিকাংশ রাইট অ্যান্সার দিছেন। একটু খেয়াল করেন, আমরা জানি 1914 থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হয়। এই বিশ্বযুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলা থেকে রক্ষা পেতে এবং মানব সভ্যতাকে এদের শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এই সময় বিশ্ব নেতৃবৃন্দ প্রচুর পরিমাণ গবেষণা শুরু করে। সেই গবেষণার প্রেক্ষিতে আমরা দেখতে পেলাম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট উইডো উইলসন তিনি বিশ্ব শান্তি এবং নিরাপত্তা রক্ষার জন্য একটা প্রেসক্রিপশন করলেন। সেই প্রেসক্রিপশনে 14টা দফা উল্লেখ ছিল, যেটাকে বলা হচ্ছে উইলসনের 14 পয়েন্ট বা উইলসনের 14 দফা। এই 14 দফার প্রথম নম্বর দফায় বলা হচ্ছে যে সকল ধরনের গোপন কূটনীতি বাদ, এখন থেকে চালু হবে ওপেন ডিপ্লোম্যাসি, সিক্রেট ডিপ্লোম্যাসির যুগ শেষ, কি চালু হবে? ওপেন ডিপ্লোম্যাসি। তার কারণ উইলসন তিনি উপলব্ধি করেছিলেন যে এই যে যুদ্ধগুলো হচ্ছে এর পেছনে মূলত গোপন কূটনীতি বা গোপন উস্কানি দায়ী। এই জন্য তিনি বললেন যে গোপন কূটনীতি বাদ, শুরু হবে কি? ওপেন ডিপ্লোম্যাসি। এবং 2 নম্বর দফায় বলল একটা রাষ্ট্র তার নিরাপত্তার জন্য যতটুকু সামরিক শক্তি প্রয়োজন সে ততটুকুই তৈরি করবে, আর এর বেশি তৈরি করবে না। কারণ সামরিক শক্তির দিক থেকে একটা রাষ্ট্র অনেক বেশি শক্তিশালী হয়ে গেলে সে দুর্বল রাষ্ট্রে আক্রমণ চালাতে পারে, তখনই কি হবে? যুদ্ধ হবে। এই জন্য আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে, আমাদেরকে বেশি অস্ত্রীকরণ করা যাবে না, নিরস্ত্রীকরণের দিকে আসতে হবে। এবং এই 14 দফা 14 নম্বর দফায় বলা হচ্ছে যে বিশ্ব শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিটা রাষ্ট্র একে অপরকে সহযোগিতা করবে, আর সেই সহযোগিতা করার একটা কমন প্ল্যাটফর্ম হিসাবে আমরা একটা আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠা করব। এবং আমরা দেখলাম ফাইনালি এই 14 দফা অনুযায়ী একটা আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠিত হচ্ছে 1919 সালের 28 জুন ভার্সাই চুক্তির মধ্য দিয়ে, যার নাম ছিল হচ্ছে লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মূলত যে উইলসনের কত নম্বর দফায়? 14 নম্বর দফায় এই জাতিপুঞ্জ প্রতিষ্ঠার কথা বলা হচ্ছে। ওকে, এরপরে হচ্ছে ফ্লাসি মিডোস বা ফ্লাশিং মিডোস, মূলত নাম হচ্ছে ফ্লাশিং মিডোস কি? দেখি সবাই একটু অ্যান্সার দেন, ABCD কোনটা?
অনেকেই অ্যান্সার দিচ্ছেন হচ্ছে সি, আবার কেউ হচ্ছে বি। ইমামুল ইসলাম, এমডি রায়হান রাইট অ্যান্সার দিচ্ছেন। শাহজাহান মিয়া রাইট অ্যান্সার দিচ্ছেন, সেটা হচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে জাতিসংঘের সভাস্থল। খেয়াল করে দেখেন, জাতিসংঘের যে সদর দপ্তর, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। মূলত জাতিসংঘের যে সদর দপ্তর যে বিল্ডিংটা, এই বিল্ডিংটার নামই হচ্ছে ফ্লাশিং মিডোস। আর সেই ফ্লাশিং মিডোস মূলত কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে, যেটা হচ্ছে জাতিসংঘের হেডকোয়ার্টার বা সদর দপ্তর। অনেকে রাইট অ্যান্সার দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। জাতিসংঘে বাংলাদেশি প্রথম নারী স্থায়ী প্রতিনিধি কে? দেখি একটু বলেন কোনটা। জাতিসংঘে বাংলাদেশি প্রথম নারী স্থায়ী প্রতিনিধি কে? এটা সবাই রাইট অ্যান্সার দিচ্ছেন, কেউ ভুল অ্যান্সার দেন নাই এ পর্যন্ত, সবাই রাইট অ্যান্সার দিচ্ছেন। এটা সেটা হচ্ছে ইসমত জাহান। রাইট অ্যান্সার হচ্ছে ইসমত জাহান, অর্থাৎ জাতিসংঘে বাংলাদেশি প্রথম নারী স্থায়ী প্রতিনিধির নাম হচ্ছে ইসমত জাহান। অসংখ্য ধন্যবাদ সবাইকে সঠিক অ্যান্সার দিয়ে সংযুক্ত থাকার জন্য। এরপরে হচ্ছে নিচের কোনটি ব্রিটেন উডস যমজ বলা হয়? নিচের কোনটিকে ব্রিটেন উডস যমজ বলা হয়? খেয়াল করেন, ব্রিটেন উডস যমজ বলতে এখানে কি বোঝানো হচ্ছে? মূলত ব্রিটেন উডস ইনস্টিটিউশনকে বোঝানো হচ্ছে ব্রিটেন উডস যমজ বলতে। কারণ এই ব্রিটেন উডস যে সম্মেলন, এই সম্মেলনে মূলত দুইটা সংস্থা প্রতিষ্ঠিত হয়। খেয়াল করেন, ইউরোপের অর্থনৈতিক পুনর্গঠনের উদ্দেশ্যে 1944 সালের 1 থেকে 22 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রিটেন উডস নামক স্থানে একটা সম্মেলন অনুষ্ঠিত হয়, যেটাকে বলা হচ্ছে ব্রিটেন উডস সম্মেলন। আর এই সম্মেলনে মূলত দুইটা সংস্থা প্রতিষ্ঠিত হয়। একটা হচ্ছে আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক অফ রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ আইএমএফ এবং কি আইবিআরডি। এই দুইটা সংস্থা প্রতিষ্ঠিত হচ্ছে ব্রিটেন উডস সম্মেলনের মধ্য দিয়ে 1944 সালের 1 থেকে 22 জুলাই। এই জন্য এই দুইটা সংস্থাকে এখানে বলা হচ্ছে ব্রিটেন উডস যমজ। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে আইএমএফ এবং আইবিআরডি অর্থাৎ বি। আমি দেখছি যে অনেকেই রাইট অ্যান্সার দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মোটামুটি বোঝা যাচ্ছে আপনাদের প্রিপারেশন খুবই ভালো। আশা করি সবার ভালো কিছু হবে, সেই শুভকামনা থাকবে। পরবর্তী কোশ্চেন, এটা মূলত জিওগ্রাফির কোশ্চেন। খেয়াল করেন, ভূতাত্ত্বিক গঠনগত দিক দিয়ে বাংলাদেশের কোন অঞ্চল যথেষ্ট ভূমিকম্প প্রবণ? এখন আসেন, ভূমিকম্প কোন অঞ্চলগুলোতে বেশি হয় আমরা সেটা দেখব। সেটা হচ্ছে পৃথিবীতে অনেকগুলো টেকটনিক প্লেট আছে, অনেকগুলো কি আছে? টেকটনিক প্লেট আছে। যেমন মনে করেন ইউরেশিয়ান একটা টেকটনিক প্লেট আছে, এরকম অনেক টেকটনিক প্লেট আছে। সেই টেকটনিক প্লেট খেয়াল করে দেখেন একে অপরের সাথে এভাবে সংযুক্ত। এই টেকটনিক প্লেটগুলো সবসময় একটা অন্যের দিকে এভাবে মুভ করতে থাকে। যেহেতু এই টেকটনিক প্লেটগুলো একে অন্যের দিকে মুভ করতেছে, একে অন্যের সাথে ধাক্কা লাগতেছে, এই যে সংযোগস্থল, এই সংযোগস্থলগুলোতে মূলত বেশি কি হয়ে থাকে? ভূমিকম্প হয়ে থাকে। যেমন আমরা দেখতে পাই যে হচ্ছে মহাসাগরীয় যে টেকটনিক প্লেট আছে, সেই টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হচ্ছে জাপান। এই জন্য জাপানে প্রচুর পরিমাণ কি হয়? ভূমিকম্প হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি টেকটনিক দুইটা প্লেটের সংযোগস্থলে কি হচ্ছে? বেশি ভূমিকম্প হচ্ছে। এখন আমরা দেখব যে এই টেকটনিক প্লেটের সংযোগস্থল বাংলাদেশের কোন দিকে পড়ছে, তাহলে সেই অঞ্চলটাতে বেশি কি হবে? ভূমিকম্প হবে। আমরা একটু বাংলাদেশের মানচিত্রটা দেখে নেই। দেখেন, এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র। সেই মানচিত্রে আমরা দেখলাম যে এই দিকে একটা প্লেট আছে, যে প্লেটের নাম হচ্ছে ইউরো এশিয়ান প্লেট।
ইউরেশিয়ান প্লেট, আর এদিকে একটা প্লেট আছে যার নাম হচ্ছে ইন্ডিয়ান প্লেট। এখন দেখেন এই দুই প্লেটের সংযোগস্থলে কি হবে? ভূমিকম্প হবে। তাহলে এই দুই প্লেটের সংযোগস্থলে যদি ভূমিকম্প হয়, তাহলে এই দুই প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের কোন কোন জেলাগুলো অবস্থিত খেয়াল করে দেখেন। এই যে জেলাগুলো, সেই জেলাগুলোতে সবচেয়ে বেশি কি হচ্ছে? ভূমিকম্প হচ্ছে। এরপরে আরো একটু দূরে অবস্থিত হচ্ছে এই জায়গাটা, এই জন্য এটা হচ্ছে মধ্যম ঝুঁকিপূর্ণ। আর একদম দূরে অবস্থিত হচ্ছে এই অঞ্চলটা, এই জন্য এইটা সবচেয়ে নিম্ন ঝুঁকিপূর্ণ। তাহলে টেকটনিক প্লেটের সংযোগস্থলে যে জায়গাটা থাকবে সেটা বেশি ঝুঁকিপূর্ণ। যেমন হচ্ছে যে দেখেন এখানে হচ্ছে রংপুর বিভাগের কিছু জেলা আছে, এখানে হচ্ছে সিলেট জেলা, এগুলা হচ্ছে সবচেয়ে বেশি ভূমিকম্প ঝুঁকিপ্রবণ জায়গা। এরপরে মধ্যম হচ্ছে এই যে ঢাকা বিভাগ বলেন, চট্টগ্রাম বিভাগ বলেন, তারপরে এদিকে হচ্ছে কি বলে রাজশাহী বিভাগ বলেন, এই জায়গাটা। তারপরে একদম এই যে খুলনা বিভাগ আর বরিশাল বিভাগ, এগুলো হচ্ছে সর্বনিম্ন ঝুঁকিপূর্ণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে ভূমিকম্প প্রবণ এলাকা আমরা নির্ণয় করতে পারি। খুব সহজেই মানচিত্র দেখে পড়বেন, কখনো ভুলবেন না। তাহলে এই যে জায়গাগুলোতে যে জেলাগুলো পড়বে সেগুলো হচ্ছে সবচেয়ে বেশি ভূমিকম্প ঝুঁকিপূর্ণ। এরপরে এগুলো হচ্ছে মধ্যম ঝুঁকিপূর্ণ, এরপরে এগুলো হচ্ছে নিম্ন ঝুঁকিপূর্ণ। ঠিক আছে, তাহলে বাংলাদেশে খেয়াল করে দেখেন তো কোন অঞ্চলে যথেষ্ট পরিমাণ ভূমিকম্প প্রবণ। আমরা জানি যে এই অঞ্চলটা সবচেয়ে বেশি পরিমাণ ভূমিকম্প প্রবণ। এটা হচ্ছে খেয়াল করে দেখেন কোন দিক, এটা এটা কোন দিক? এটা হচ্ছে পূর্ব দিক, আর এটা হচ্ছে উত্তর। তাহলে রাইট আনসার কোনটা? উত্তর পূর্ব অঞ্চল, উত্তর পূর্ব অঞ্চল। তাহলে রাইট আনসার আমরা এখানে দেখতে পাচ্ছি কোন অঞ্চলে সবচেয়ে বেশি ভূমিকম্প হচ্ছে? বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে, অর্থাৎ রাইট আনসার হচ্ছে ক। ফরিদা আক্তার হচ্ছে খ বলছেন, না খ না, খেয়াল করে দেখেন এদিকে তাকালেই বুঝতে পারবেন। উত্তর পূর্ব এই অঞ্চলটা হচ্ছে সবচেয়ে বেশি ভূমিকম্প ঝুঁকিপ্রবণ। তারপরে বাংলাদেশের মধ্যম যে জায়গাটা, এটা হচ্ছে কি মধ্যম ঝুঁকিপূর্ণ, আর নিচের দিকে জায়গাটা হচ্ছে নিম্ন ঝুঁকিপূর্ণ। এরপরে হচ্ছে বাংলাদেশের পরমাণু শক্তি কমিশন কর্তৃক নির্মাণাধীন ভূমিকম্প নিরূপণ কেন্দ্র হচ্ছে সিলেট। রাইট আনসার হচ্ছে সিলেট। এরপরে হচ্ছে জলবায়ু নির্ণয়ে প্রয়োজনীয় রেখা। দেখেন আবহাওয়া বা জলবায়ু নির্ণয়ের ক্ষেত্রে যে সকল রেখাগুলো প্রয়োজন তার মধ্যে হচ্ছে স্থানীয় উচ্চতা, অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, বাড়িপাত, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় রেখা। কিন্তু এখানে কোনটা হবে না? তুষার রেখা হবে না। অর্থাৎ রাইট আনসার হচ্ছে অপ্রয়োজনীয় কোনটা? তুষার রেখা। কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত? দেখি অ্যান্সার দেন, কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত? কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত? খেয়াল করে দেখেন বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত হচ্ছে এখানে কোনটা? ছেড়া দ্বীপ। এই ছেড়া দ্বীপ কোথায় অবস্থিত? সেন্ট মার্টিনে অবস্থিত। কোথায়? সেন্ট মার্টিন। তাহলে যদি ছেড়া দ্বীপ অপশনে না থাকে তাহলে রাইট আনসার কোনটা? সেন্ট মার্টিন। ছেড়া দ্বীপ থাকলে ছেড়া দ্বীপ, ছেড়া দ্বীপ না থাকলে কোনটা? সেন্ট মার্টিন। সর্বদক্ষিণের জেলা কোনটা? সেন্ট মার্টিন কোন জেলায় অবস্থিত? কক্সবাজার জেলায় অবস্থিত। ঠিক আছে, কোশ্চেন হতে পারে সর্ব উত্তরের স্থান কোনটি? সর্ব উত্তরের স্থলবন্দর আমরা জানি হচ্ছে কোনটা? বাংলা বান্ধা, যেটা কোথায়? যেটা হচ্ছে তেতুলিয়া থানায় পড়ছে, অর্থাৎ পঞ্চগড় জেলা। ঠিক আছে, এছাড়া এখানে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে দেখেন দ্বীপ আছে যার নাম হচ্ছে হাতিয়া। হাতিয়ার দ্বীপটা কোথায় অবস্থিত? আমরা জানি হচ্ছে হাতিয়া কোথায়? নোয়াখালীতে অবস্থিত। ঠিক আছে,
এটা তোমরা এর আগেই বলছি। পরবর্তী কোশ্চেন হচ্ছে আড়িয়াল বিল কোথায় অবস্থিত? খেয়াল করেন আড়িয়াল বিল কোথায় অবস্থিত, দেখি এটা হচ্ছে অ্যান্সার দেন। কে কে সঠিক অ্যান্সার দিতে পারেন আমরা দেখব। আড়িয়াল বিল কোথায় অবস্থিত? একজন বলছেন মুন্সিগঞ্জ, ভোলা, আবার কেউ বলছেন যে হচ্ছে সুনামগঞ্জ। আচ্ছা খেয়াল করেন এটা দেখি যে সবাই সব রকম অ্যান্সার দিচ্ছেন। সুনামগঞ্জ, কেউ মুন্সিগঞ্জ, কেউ মানিকগঞ্জ, কেউ হবিগঞ্জ। রাইট অ্যান্সার খেয়াল করে দেখেন এটা হচ্ছে মুন্সিগঞ্জ। মূলত বর্তমান গভর্নমেন্ট এই আওয়ামী সরকার যখন প্রথম টার্ম ক্ষমতায় আসে তখন হচ্ছে মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে একটা বিমানবন্দর নির্মাণ করতে চায় এবং সেই বিমানবন্দর নির্মাণকে কেন্দ্র করে সেখানে একটা সংঘর্ষ তৈরি হয় সাধারণ জনগণের সাথে। এই জন্য তখন থেকেই মূলত এই আড়িয়াল বিলটা আমাদের সামনে চলে আসছে এবং আমরা জানি যে এই আড়িয়াল বিলটা মূলত কোথায় অবস্থিত, সেটা হচ্ছে মুন্সিগঞ্জে। রাইট অ্যান্সার হচ্ছে মুন্সিগঞ্জ অর্থাৎ ডি। ব্রহ্মপুত্র নদ কোন দেশের ভিতর দিয়ে প্রবাহিত? কোন দেশের ভিতর দিয়ে প্রবাহিত নয়? দেখি সবাই অ্যান্সার দেন, দেখি পারেন কিনা। খেয়াল করেন এখানে হচ্ছে চীন, এখানে যে দেশের নাম হচ্ছে চীন, এটা হচ্ছে ভারত, এটা হচ্ছে ভারতের সেভেন সিস্টার্স, এটা হচ্ছে বাংলাদেশ। এই চীনের একটা জায়গা আছে যার নাম হচ্ছে এখানে তিব্বত। এই তিব্বতে আমরা জানি ব্রহ্মপুত্র নদের সূচনা হয়েছে। এরপরে এটা চলে গেল এদিকে, এদিকে হচ্ছে ভারতের অরুণাচল প্রদেশ। এদিক থেকে খেয়াল করে দেখেন এই এদিক থেকে এদিকে আসছে, এদিকে এসে এই যে কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্রহ্মপুত্র নদ এটা হচ্ছে সূচনা হয়েছে কোথায়? তিব্বত। তিব্বত কোথায়? চীনে। তাহলে কোন দেশ? চীন। এটা এখানে আছে, চীন অ্যান্সার হবে না। চীনের পরে আমরা দেখলাম আসলো ভারতের অরুণাচল প্রদেশ, তাহলে এখানে হচ্ছে ভারত আছে, ভারত অ্যান্সার হবে না। এরপরে ভারতের এদিক দিয়ে আমরা দেখলাম বাংলাদেশের কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করছে, তার মানে বাংলাদেশেও আছে। তাহলে বাংলাদেশ, ভারত, চীন এই তিনটা দেশ অ্যান্সার হচ্ছে না। অ্যান্সার কোনটা? মায়ানমার। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ব্রহ্মপুত্র নদ কোন কোন দেশের ভিতর দিয়ে প্রবাহিত, সেটা হচ্ছে কোনটা? চীন, তারপরে হচ্ছে ভারত, তারপরে কোন দেশ? বাংলাদেশ। আর প্রবাহিত নয় সেটা হচ্ছে মায়ানমার। অনেকেই রাইট অ্যান্সার দিছেন যে হচ্ছে মিয়ানমার, সবাইকে অসংখ্য ধন্যবাদ। একজন আবার অ্যান্সার দিচ্ছেন হচ্ছে সি, সি হচ্ছে ভারত, না এটা ভুল। রাইট অ্যান্সার হবে হচ্ছে মিয়ানমার। পরবর্তী কোশ্চেন, মেরু রেখা বা অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে কি বলা হয়? দেখি এটা অ্যান্সার দেন সবাই। সবাই অ্যান্সার দেন দেখি। মেরু রেখা বা অক্ষের উত্তর প্রান্ত বিন্দুকে বলা হয় সুমেরু আর দক্ষিণ প্রান্ত বিন্দুকে বলা হয় কুমেরু। এখানে অধিকাংশ রাইট অ্যান্সার দিচ্ছেন। উত্তর প্রান্ত বিন্দুকে আমরা বলবো সুমেরু, যেটা হচ্ছে উপরে অর্থাৎ উত্তরে, আর নিচে যেটা দক্ষিণে এর প্রান্ত বিন্দুকে আমরা বলবো কুমেরু। ঠিক আছে, তাহলে এখানে আমরা গুরুত্বপূর্ণ বিষয় জেনে গেলাম। উত্তর প্রান্ত বিন্দু হচ্ছে সুমেরু, দক্ষিণ প্রান্ত বিন্দু হচ্ছে কুমেরু।
এটা তো ব্রহ্মপুত্র নদ কোন দেশের ভিতর দিয়ে প্রবাহিত নয়, এটা আমরা আলোচনা করলাম, এটাও তো আলোচনা হয়ে গেল। এরপরে হচ্ছে নিম্নের কোন অঞ্চলটি ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত? খেয়াল করেন, ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত মূলত হচ্ছে আমাদের এশিয়া মহাদেশের অধিকাংশ অঞ্চল, এটা হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত। স্পেশালি আমাদের এই যে দক্ষিণ এশিয়ার কিছু রাষ্ট্র এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রগুলো হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এশিয়ার একটা বিশাল অংশ হচ্ছে ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত। তো এখানে খেয়াল করে দেখেন বলতেছে নিম্নের কোনটি ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভুক্ত? ইউরোপ তো হবে না, গ্রিনল্যান্ড হবে না, উত্তর আমেরিকা হবে না, এই যে দক্ষিণ পূর্ব এশিয়া, এটা হচ্ছে এশিয়ার একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা হচ্ছে এশিয়ার দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত। তাহলে রাইট আনসার হচ্ছে কোনটা? দক্ষিণ পূর্ব এশিয়া। জি, অনেকেই হচ্ছে রাইট আনসার দিচ্ছেন, সবাইকে ধন্যবাদ। এরপরে হচ্ছে মাউনালেয়া কোন ধরনের আগ্নেয়গিরি? দেখি এটা অ্যান্সার দেন। মাউনালেয়া কোন ধরনের আগ্নেয়গিরি? কয়জন বলতে পারেন দেখি, আমরা দেখব। মাউনালেয়া কোন ধরনের আগ্নেয়গিরি? শাহজাহান মিয়া বলছেন সুপ্ত আগ্নেয়গিরি, এটা ভুল। এছাড়া অধিকাংশই রাইট অ্যান্সার দিচ্ছেন, সেটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি। আমরা জানি বিশ্বের দীর্ঘতম যে আগ্নেয়গিরি, সেই আগ্নেয়গিরির নাম হচ্ছে মাউনালেয়া আগ্নেয়গিরি, যেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে অবস্থিত। কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে অবস্থিত। এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম আগ্নেয়গিরি, আর এটা হচ্ছে সক্রিয় আগ্নেয়গিরি। এটা কোন ধরনের আগ্নেয়গিরি? সক্রিয় আগ্নেয়গিরি। তাহলে যারা রাইট অ্যান্সার দিচ্ছেন সক্রিয়, অসংখ্য ধন্যবাদ। এরপরে হচ্ছে ল্যাব্রাডর স্রোত কোন মহাসাগরে দেখা যায়? ল্যাব্রাডর স্রোত কোন মহাসাগরে দেখা যায়? আমাদের আজকের সর্বশেষ যে কোশ্চেন, দেখি আপনারা পারেন কিনা। ল্যাব্রাডর স্রোত কোন মহাসাগরে দেখা যায়? দেখি সবাই অ্যান্সার দেন। একজন লিখছেন শ্রাবন্তী প্রশান্ত মহাসাগর, ফারহানা লিখছেন আটলান্টিক মহাসাগর। আচ্ছা, অধিকাংশই কেউ প্রশান্ত, কেউ হচ্ছে আটলান্টিক মহাসাগর। দেখেন, আমি মানচিত্র আঁকাচ্ছি না, জাস্ট আপনাদের সংক্ষেপে বোঝার জন্য। এটা হচ্ছে আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। এখানে হচ্ছে ইউরোপ, আর তার নিচে হচ্ছে আফ্রিকা মহাদেশ। আর এইখানে যে মহাসাগর, সেই মহাসাগরের নাম হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগরের উত্তর যে অঞ্চল, এই অঞ্চলে এক ধরনের স্রোত আছে, যে স্রোতের মানে রংটা হচ্ছে সবুজ বর্ণের। এই সবুজ বর্ণের যে স্রোত, এটাকে মূলত বলা হচ্ছে ল্যাব্রাডর স্রোত। আর সেই ল্যাব্রাডর স্রোত হচ্ছে আটলান্টিক মহাসাগরের কোন দিকে? উত্তর দিকে। তার মানে আমরা বলতে পারি উত্তর আটলান্টিক মহাসাগর। এখন এখানে উত্তর আটলান্টিক মহাসাগর নাই, আছে কোনটা? আটলান্টিক মহাসাগর। তাহলে রাইট আনসার হচ্ছে কোনটা? আটলান্টিক মহাসাগর। যারা আটলান্টিক মহাসাগর অ্যান্সার দিচ্ছেন, তাদের অ্যান্সারটা হচ্ছে রাইট। এছাড়া উত্তর মহাসাগর হবে না, মূলত হবে কোনটা? আটলান্টিক মহাসাগর। যারা প্রশান্ত মহাসাগর দিচ্ছেন, তারা হচ্ছে ভুল। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ইফতার পরবর্তী এই সময়টাতে আমাদের লাইভে সংযুক্ত থাকার জন্য। আবারও দেখা হবে কোনো একদিন অন্য কোনো ক্লাসে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং সবার জন্য শুভকামনা থাকলো আগামী বিশেষ প্রিলির জন্য। আল্লাহ হাফেজ।